আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তারেক রহমান ও দলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বিএনপিকে। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চায় না এনসিপি। আওয়ামী লীগের নৌকা বাতিলের দাবি, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের। জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর আশা ডক্টর আলী রিয়াজের। জামায়াতের গণভোটের প্রস্তাব ও এনসিপির গণপরিষদ নির্বাচনের সঙ্গে একমত নয় বিএনপি। এবং প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআর এর বিক্ষোভ রূপ নেয় সরকার পতন আন্দোলনে। লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতি, বললেন জ্বালানি উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আলমগীর ও মনিরের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে গতরাতে নেত্রকোনা থেকে এই মামলার আরও রাজীব ও সজীবকে আটক করে ডিবি। এই ঘটনায় 19 আসামির মধ্যে এখনো পর্যন্ত 7 জনকে আটক করা হলো। বাকি আসামিদের ধরতে সারা দেশে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এদিকে সোহাগ হত্যার বিচারের দাবি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তরিক ইসলামের রিপোর্ট। গত বুধবার পুরনো ঢাকার ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং পাথরের টুকরো দিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নৃশংস এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে প্রশাসন। পরদিন এই ঘটনায় কোতোয়ালি থানায় 19 জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের বোন। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানায় ডিএমপির মিডিয়া উইং। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, তারা পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে আসলে ব্যবসায়িক কিছু হিসাব নিকাশ ছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং আটককৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে গ্রেফতারের জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘটনার প্রকৃত মোটিভ সহ ঘটনার সাথে জড়িত পলাতক অন্যদের গ্রেফতার করতে সক্ষম হব। এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন। এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তা খতিয়ে দেখতেছে। অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সারা দেশে চিরুনি অভিযান শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে ভাঙ্গারি সিন্ডিকেট নিজের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল সোহাগ ও তার সহচররা। পরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে নিজের ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীদের হাতেই খুন হয় মিটফোর্ড এলাকার ব্যবসায়ী লালচাঁদ সোহাগ। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এটিএন বাংলার অনুসন্ধানে। বেরিয়ে আসে সোহাগ ও তার সহচরদের উত্থান এবং আধিপত্য বিস্তারের চিত্র। তবে আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে কোনো তথ্য দিতে চাননি রজনী বোস লেনের ব্যবসায়ী কর্মচারীরা। বিস্তারিত দেখুন মুশফিকুর রহমানের প্রতিবেদনে। ছবি তুলেছেন এহসানুল গনি স্বজন। দিনে দুপুরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। হত্যাকাণ্ডটি 9 জুলাই হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের পর আলোচনায় আসে ঘটনার 2 দিন পর। এই হত্যাকাণ্ডের বীভৎসতা দেখে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে দেশ জুড়ে। মিটফোর্ড এলাকায় 2টি ভাঙাড়ির দোকান সোহাগের। চায়না গলির সোহানা নামক দোকানেই সচরাচর বসতেন তিনি। সম্প্রতি ভাড়া নেয়া রজনী বোস লেনের দোকানটি চালাতেন তার কর্মচারীরা। 3 মাস ধরে মূলত এটার পার্সেন্টেজ পায় না, এর লেগে ওরা তালাটা মারছে। তালা মারার পর থেকে গেছেন? তালা মারছে, ও আইতারে না। এটা হচ্ছে মঙ্গলবারের কাহিনী, ও আইতারে না, ঠিক আছে। বুধবার দিন কেন্দ্রে জানি আইছে, এই মনে আনাইছে, সাহস দিছে, আইছে, আমাদের পরে দোকান থেকে ধরে নিয়ে আসে। ধরে নিয়েই মনে করেন মারতে মারতে স্টাইল বন্ধ নিচ্ছে। বুধবার দিন
বুধবার দিন আসরের পরে। দিনে দুপুরে দোকান থেকে মারধর করতে করতে একদম প্রাণেই মেরে ফেলা হলো একজন ব্যবসায়ীকে। কিন্তু আশেপাশের দোকানের মহাজন এবং কর্মচারীরা কিছুই জানেন না। আদৌ কি সম্ভব, নাকি অন্য কোনো রহস্য? কারোর ইন্টারভিউ পাইতেছি না, কেউ ওই কথা কয় না। কে কইব? ধরেন আজকে আমি বললাম, কালকে আমার তো নিরাপত্তা আপনি বুঝতে পারবেন না। আপনারা তো মোটামুটি মিডিয়াতে আসেন, বুঝেন তো ব্যাপারটা। এখন দেখা গেছে আপনারা কিছুদিন আসবেন, আর প্রশাসনের লোক 2-4 দিন গরম গরম আসবে, তারপর যখন পরিস্থিতি এই হয়ে যাবো তখন তো আর আসবেন না। এরা চাকরি করে খায়, আমরা ছোটখাটো ব্যবসা করে খাই, আমাদের উপরে অ্যাটাক হলো তখন আমরা কি করব? নাম প্রকাশে অনিচ্ছুক একজনের কথায় বেরিয়ে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। বলেন 5ই আগস্টের পর থেকেই বেপরোয়া সোহাগ সিন্ডিকেট। ব্যবসায়ীদের সাথে দুর্ব্যবহার, এমনকি মারধরের ঘটনাও ঘটিয়েছেন তিনি। সোহাগ তো আপনার ইদানিং নতুন আছে তো, আবার এদিকে কিছু মনে করেন আপনার ওই বড় বড় ব্যবসায়ীগুলো বেদবিও করছে। অবস্থান মার্কেটে যেমন দোকানদার, এই দোকানে মালটা আইছে, কিন্তু এই দোকানদার অন্যারে ব্যস্ত পারবো না, মালটা ওদিক কালায়। যদি মালটা জানে যে এই দোকানে আছে, কিন্তু মালটা অন্যান্য ব্যস্ত পারবো না, ওর আন্ডারে দিতে যদি যাই না ফেলে। আর যদি বেচে বেচলে মাল এলিয়া যাবে, মাল এলিয়া যাবো, দোকানদারে মনে করেন টাকা চাইতে পারবো না, মালে খেয়ালে। সোহাগের স্ত্রীকে নিয়েও প্রশ্ন তোলেন একজন প্রত্যক্ষদর্শী। বলেন অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে তাদের, তবে এখনো কেন স্বামী বলে পরিচয় দেয়া। এই যে সোহাগের ব্যাপারটা, এই স্ত্রী এখন করতে গেল, আমরা শুনছি যে স্ত্রী সারণ ছাত্রী হয়ে গেছে। আবার ওর 2টা ভাড়া ছিল আগে, এই যে এখানে দোকান 6 মাস ধরে বন্ধ করে দিয়েছিল। আমি যখন আমার স্ত্রী ছাড়িয়ে দিয়েছি, সিন্ডিকেটের দৌরাত্ম্য কিংবা একচেটিয়া আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব যাই হোক, একটি পরিবার হারিয়েছে তাদের মূল অবলম্বন। দোকানে তালা ভাঙছে, মানে খুলছে কেন আমার হাজবেন্ডের, হ্যাঁ দোকানে হ্যাঁ খুলছে, তার পারমিশন লাগে না, ওনারা কোথায় গেলে খুলছে। এক কথা 2 কথা বলতে বলতে ওনারে মাথার মধ্যে প্রথমে একটা করছে, করার পর উনি নিচে পড়ে যায়, তখন ওরা টানতে টানতে 3 নাম্বার গেটে নিয়ে আসে মিটফোর্ডে, তখন থেকে নিয়ে বড় বড় ইটা দিয়ে ওনারে আঘাত করে। আধিপত্য বিস্তার কিংবা ব্যবসায়িক দ্বন্দ্ব যেটাই হোক, একজন মানুষকে এরকম নৃশংসভাবে হত্যা কারোই কাম্য নয়। মিটফোর্ড এলাকার ব্যবসায়ীদের মনে এখন একটাই প্রশ্ন, কে দেবে তাদের জানমালের নিরাপত্তা? বিচারই বা মিলবে কিনা, নাকি সোহাগের মতো করুণ পরিণতি হবে অন্য কারো? মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমান সহ বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। তারেক রহমানের উপর লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না, চক্রান্ত ষড়যন্ত্র ছিন্ন করে ধ্বংসস্তূপ থেকে বিএনপি ঘুরে দাঁড়াতে জানে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নানা ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক জীবন নিয়ে রচিত তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা বলেন, 1/11 থেকে শুরু করে পরবর্তী সময়ে তারেক রহমানের উপর চলে রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়ন, কিন্তু কোনোভাবেই কমানো যায়নি তার জনপ্রিয়তা। ক্রান্তিকালে দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন তারেক রহমান। আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেখান থেকে যেরকম অনেক মানুষের ত্যাগ রয়েছে, সংগ্রাম রয়েছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজ গুণে জনগণের নেতা হয়েছেন তারেক রহমান। অসাধারণ সাংগঠনিক দক্ষতা তাকে গণমানুষের নেতায় পরিণত করেছে। অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা তার আছে, এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে। অসাধারণ, অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন, এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন। একদম বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়, বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। 24-এর গণঅভ্যুত্থানের পর আবারও পরিকল্পিতভাবে বিএনপি ও জিয়া পরিবারকে টার্গেট করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, চক্রান্তকারীরা এবারও ব্যর্থ হবে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই
চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল সংগঠিত ছিল, থাকবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। পালিয়ে লুকিয়ে লুকিয়ে শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক মেনে নেবে না জাতীয় নাগরিক কমিটি এনসিপি। প্রয়োজনে রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। একই সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিলের সুপারিশ করেছে এনসিপি। বিস্তারিত ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ দুটি দল প্রতীক হিসেবে শাপলা চাওয়ায় সব বিবেচনা করে এটিকে তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনার জন্য রোববার আগারগাঁয়ে নির্বাচন কমিশনে যান হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে ঘণ্টা দুয়েক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপি নেতারা। এ সময় দলের আইনজীবী জহিরুল ইসলাম জানান, শাপলা প্রতীক চেয়ে নতুন করে ইসিতে আবেদন করেছেন তারা। রাখতে পারেন না। তার দাবি, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে বাধা নেই। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তালিকা থেকে নৌকা প্রতীক বাতিলের সুপারিশও করেছে এনসিপি। জাতীয় প্রতীককে শাপলা হিসেবে ব্র্যান্ডিং করা হচ্ছে, কিন্তু জাতীয় প্রতীক আসলে শাপলা নয়। জাতীয় প্রতীক হচ্ছে 4টি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক। আমরা যেহেতু নৌকার ব্যাপারেও আপত্তি জানিয়েছি এবং বলেছি যে নৌকাকেও এই লিস্টের ভিতরে রাখা যাবে না, তালিকার ভিতরে রাখা যাবে না। এটি করতে গেলেও কমিশনকে আসলে নতুন করে ওই তালিকায় এই সংযোজন বা বিয়োজনের একটা প্রসঙ্গ থাকবে। দলের প্রতীক হিসেবে শাপলার বিকল্প নেই জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাধা দিলে রাজনৈতিকভাবে লড়বেন তারা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নির্বাচনের আগে ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই দলটি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ উল্লেখ করে সন্ত্রাস, দখলদার ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সাহসী সন্তানদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই বৃথা হতে দেবে না এনসিপি। নাহিদ বলেন, এত মানুষের জীবন দেওয়ার পরও কোনো রাজনৈতিক দল শুধু নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, রাষ্ট্র পুনর্গঠনে তাদের আগ্রহ নেই। জুলাই শহীদদের সাথে বেইমানি করে এনসিপি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কোনোভাবেই মেনে নেবে না। জুলাই পদযাত্রার 13তম দিনে পিরোজপুর সার্কিট হাউস থেকে শুরু করে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে যায় এনসিপির পদযাত্রা। সেখানে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে আর গুরুত্বপূর্ণ মনে হয় নাই। দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। জুলাই মাসের মধ্যে যৌক্তিক অবস্থায় ঐকমত্য কমিশন পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জরুরি অবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ ও প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার নিয়োগের বিষয়ে বিকল্প প্রস্তাব দেবে জামাত। এনসিপি বলছে, গণপরিষদের সংবিধান নতুন করে পাশ করতে হবে। তবে জামাতের গণভোটের প্রস্তাব ও এনসিপির গণপরিষদ নির্বাচনের সঙ্গে একমত নয় বিএনপি। মিজান শাহজাহানের রিপোর্ট। তাহলে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 12তম দিনের বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। 3টি বিষয়ে আলোচনা হলেও সব দল 2টি বিষয়ে একমত হয়। জরুরি অবস্থা জারির বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা অংশ নেবেন।
তাদের সিদ্ধান্তক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন। তবে বিরোধী দল আপত্তি জানালে কি হবে তা নিয়ে আলোচনা হয়নি। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মত দেয় অধিকাংশ দল। তবে বিএনপি প্রস্তাব দেয় নির্বাচনী ইস্তিহারে কোনো দল 2 জন সিনিয়র বিচারপতি থেকে 1 জন নিয়োগের কথা উল্লেখ করলে তা বিবেচনায় নেওয়া যেতে পারে। এই প্রস্তাবের সঙ্গে সবাই সম্মতি জানান। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সিনিয়র মোস্ট যিনি হলেন তিনি অত্যন্ত বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত বা এরকম অনেক বিচারপতি আমরা দেখেছি যে দেশে থাকতে পারে নাই বা অনেক এলিগেশন হয়েছে, কনভিক্টেড হয়েছে, বিভিন্ন আপত্তি আছে। সর্বজ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি 1 নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোনো রকমের কোনো অবজারভেশন থাকে, এটা ইন প্র্যাকটিস দেখা যায়, তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে। পরবর্তী বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিকল্প প্রস্তাব দেবে জামায়াত। আমরা বলেছি যে সুপারসিড করার কোনো সুযোগ যেন না থাকে, একজন আরেকজনের ডিঙ্গে যাওয়ার। এই ডিঙ্গানোর কারণেই তো স্বভাববদ্ধ রাজনীতিবিদরা বিচারক হয়ে গেছে। তো আমরা বলেছি নো, এখানে সুপারসিড করার কোনো প্রভিশন থাকবে না। এনসিপি বলছে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারে জড়িয়ে বিতর্কিত করা যাবে না। গণপরিষদ নির্বাচনের ব্যাপারেও অনড় তারা। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চাই, নতুন করে সংবিধান লিখতে চাই। তো সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে আমাদেরকে 6টি কিন্তু অপশন দেয়া আছে কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। সেই বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সবগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছানোর পর আমরা সেই বিষয়ে আলোচনা করব, তখন আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিএনপির দাবি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের ক্ষেত্রে সব দল যেভাবে ঐক্যমত্য হয়েছিল সেই প্রক্রিয়া অনুসরণ করলে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের দরকার হবে না। আলাপ আলোচনার মধ্যে দিয়ে বেরোবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরে সরকার পতনের আন্দোলন শুরু করেছিলেন এনবিআর কর্মকর্তারা, যা ভালোভাবে নেয়নি অন্তর্বর্তী সরকার। ব্যবসা বাণিজ্য গতিশীল করা সংক্রান্ত কমিটির আহ্বায়ক জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন। দুদক যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে তাদের বিষয়ে সরকারের কিছু করার নেই বলেও জানান উপদেষ্টা। তবে এনবিআর এর অধ্যাদেশের কিছু বিষয়ে সংশোধনের সুপারিশ করবে কমিটি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আন্দোলন এখন গলার কাঁটায় পরিণত হয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের। আন্দোলন করা 16 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। 11 জনকে বদলি, সাময়িক বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাকিদের দিন কাটছে বদলি আর বরখাস্ত আতঙ্কে। এ অবস্থায় গণক্ষমা চাইছেন এনবিআরের কর্মকর্তারা। ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল করা সংক্রান্ত কমিটির আহ্বায়ক জ্বালানি উপদেষ্টা জানান, এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে সরকার পতনের ষড়যন্ত্র ছিল। এইটাতে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করার একটা হয়েছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলা হয়েছে এবং তারা ওখানে এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। তিনি জানান, এনবিআর নামের প্রতি মানুষের নেতিবাচক ধারণা থাকায় তা বিলুপ্ত করে 2টি বিভাগ চালু করা হয়েছে। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে সরকারের হাত নেই বলেও দাবি করেন তিনি। এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে। এই 2টা বিভাগের যে সচিব কে হবে এই জন্য একটা নীতিমালা করতে হবে। ওরা বলছে যে সব লোক আমাদের করতে হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কাডারের যে খবরদারি সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। দুদকের যে চার্জেস সেগুলো রিফিউট করবেন এবং তারা করবেন। দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত। উপদেষ্টা বলেন, সারা দেশে 2 দিনের কমপ্লিট শাটডাউনে যে ক্ষতি হয়েছে কাজের মাধ্যমে তা পুষিয়ে দিতে হবে এনবিআর কর্মকর্তাদের। অধ্যাদেশে শব্দ চয়নে যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে তা সংশোধনের সুপারিশ করবে কমিটি। দেখা গেল যে এই অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এই অধ্যাদেশে কতগুলো সমস্যা আমরা
কমিটি চিহ্নিত করেছি। তো এইগুলো আমরা তো একটা পরামর্শক কমিটি, আমরা পরামর্শ দেবো যে এগুলোকে করা। ভবিষ্যতে এ ধরনের অযৌক্তিক আন্দোলন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঠিক আছে। জুলাই আন্দোলনে রংপুর শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ২৬ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ সংশোধন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে পূর্ববর্তী আদেশ সংশোধন করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। এই মামলায় ২ আসামি অন্য মামলায় গ্রেপ্তার রয়েছে বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। একই সাথে আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করার পাশাপাশি এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদালত। গত ১০ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ সহ ২৬ পলাতক আসামিকে এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণে ২টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ২২ জুলাই পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত। এদিন আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের অগ্রগতির বিষয়ে প্রসিকিউশন সময় চাইলে ১৬ জুলাই পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। এবার রক্তে লেখা জুলাই অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় তারা অভিযোগ করেন জুলাই চেতনা নষ্ট করতে ষড়যন্ত্র চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক গত ৩ অগস্ট গণভবনে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎসাহ দিয়েছিল তাদেরও শাস্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান সাদা দলের শিক্ষকরা। আমরা এই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি। কিন্তু এই শ্রদ্ধা জানানো এবং ভালোবাসা আমাদের কার্যকরী হবে যখন আমরা এই ফ্যাসিস্ট এবং তার দোসরদের যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে পারবো। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানী কারণ বাজারে বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচন ঠেকানো যাবে না। এর আগে তেজগাঁও নাবিস্কো এলাকা থেকে মিছিল শুরু হয়ে ফার্মগেট ঘুরে কারণ বাজারে এসে শেষ হয়। ঢাকা ১২ আসনের নেতাকর্মীদের উদ্দেশ্যে নীরব বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের স্থান হবে না। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না। লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন, তারপরে কিন্তু বিএনপির প্রতিটা নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল। বর্ষা মৌসুমে মাদারীপুরের কালকিনির উপজেলার সরকারি আশ্রয়ন প্রকল্পে বাস করা মানুষগুলো যুদ্ধ করছে প্রকৃতির সাথে। পাকা মেঝে ধসে পড়েছে কোথাও, আবার কোথাও টিনের চালে ফুটো হয়ে পানি পড়ে। বসবাসের অনুপযোগী ঘরগুলোতে কোনোভাবে বসবাস করছেন তারা। তাদের একটাই দাবি, ঘরগুলো দ্রুত মেরামতের। কেবল বরাদ্দ জুটলেই সংস্কারের আশ্বাস উপজেলা প্রশাসনের। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। ৭০ বছর বয়সী আলী আহমেদ হাওলাদার। জায়গা জমি না থাকায় ২০০২ সালে মাথা গোজার ঠাঁই মেলে সরকারি প্রকল্পের এই ঘরে। কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচরি সস্তাল এলাকায় খালের পাশে নির্মিত এই ঘরে ২ দশকের বেশি বসবাস তার পরিবারের। শুধু আলী আহমেদ নয়, এই প্রকল্পের ৮টি ব্যারাকে বাস করছে মোট ৮০টি পরিবার। তবে বর্তমানে আশ্রয়নের ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা মেঝে ভেঙে গেছে, টিনের চালায় মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে। কোথাও কোথাও আবার টিনের চালাটিও নেই। একটু বৃষ্টি হলেই ফুটো চাল দিয়ে পানি পড়ে। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কায় নির্ঘুম রাত পার করছে এই ৮০টি পরিবার। থাকে ওই কাগজ করে দেওয়া থাক ঘরে কাপড় কাপড় বারা বৃষ্টি পড়ার আগে ঘরে বৃষ্টি পড়ে, আমাকে পোলা পানলে কইছে এই জায়গায় কাগজ দিয়ে উপরে তারপরে ঘর ই করা থাকা লাগে। আপনারা আমাকে একটু ঘরটি মেরামত করে দেন,
আমাকে একটু সুনজরে আপনারা চান, শুধু কোনো রকম একটু মাথা গোজার মতো স্থান করে দেন, এটি আপনাদের কাছে আমাদের আবেদন। সংশ্লিষ্ট দপ্তর থেকে বরাদ্দ পেলে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সংস্কার করা হবে বলে জানান এই কর্মকর্তা। আমি সেখানে লোক পাঠাবো বা প্রয়োজন হলে সরেজমিনে গিয়ে দেখবো, পরবর্তীতে যদি তাদের সরকারিভাবে কোনো সহযোগিতা করা যায় তাদের বাসস্থানের মান উন্নয়নে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে হচ্ছে না কোনো সমাধান, আর তাই এসব অসহায় মানুষ তাদের শেষ সম্বলটুকু রক্ষায় দ্রুত বরাদ্দ অনুমোদন দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সঙ্গীত শিল্পী শামা রহমানের পরিবেশনা এবং অভিনেতা নির্মাতা আফজাল হোসেনের আবৃত্তি নিয়ে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক আয়োজন বাদল দিনের প্রথম কদম ফুল। মায়া ও MW ম্যাগাজিন বাংলাদেশের এই আয়োজনে বর্ষার সৌন্দর্য, বাংলার লোকজ সংস্কৃতি এবং প্রকৃতির বিশুদ্ধতার প্রতি ভালোবাসা উঠে এসেছে, আর দর্শকরা ফিরে গিয়েছিলেন তাদের শৈশবের বর্ষায়। অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ, MW ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রোমানা চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অংশ নেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী সহ বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে 13 জুলাই রাত 10:30টায় সম্প্রচারিত হবে। মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ব্র্যাক CDM এ দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী। সভাপতিত্ব করেন আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাতুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন BFIU এর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, আব্দুল আওয়াল চৌধুরী এবং উপপরিচালক মেহেদি হাসান। কর্মশালায় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। SDG ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের তৃতীয় সংস্করণে 3টি ক্যাটাগরিতে বাংলাদেশের টেক জায়ান্ট ও সুপার ব্র্যান্ড ওয়ালটনকে পুরস্কৃত করা হয়েছে। টেকসই ক্লিন এনার্জি উদ্যোগের জন্য ওয়ালটন অর্জন করেছে SDG ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2025। পাশাপাশি বর্ষসেরার সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতেও এই পুরস্কার পেয়েছে ওয়ালটন। এছাড়া টেকসই উদ্যোগের মাধ্যমে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদান রাখায় অনারেবল মেনশন ব্র্যান্ড হিসেবেও ওয়ালটনকে এই পুরস্কার দেওয়া হয়। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনকে 3টি ক্যাটাগরিতে SDG ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস 2025 প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের PLC ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যে কোনো পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে প্রস্তুত বলে জানিয়েছে উত্তর কোরিয়া। 3 দিনের সফরে থাকা রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে একথা বলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। জানান, ইউক্রেন সংকট মোকাবেলায় মস্কো যে ব্যবস্থাই নিক না কেন এতে পূর্ণ সমর্থন দেবে পিয়ংইয়ং। এর আগে ইউক্রেন যুদ্ধে 10,000-এর বেশি সেনা ও অস্ত্র পাঠায় উত্তর কোরিয়া। এছাড়াও নতুন করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবকাঠামো নির্মাণে প্রায় 6,000 সামরিক প্রকৌশলী ও নির্মাণ কর্মী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন কিম। এদিকে গেল এক রাতে ইউক্রেনে রাশিয়ার ছোড়া 6 শতাধিক ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে প্রাণ গেছে 6 জনের। ইউরোপীয় ইউনিয়নের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 30% শুল্ক আরোপের নিন্দা জানিয়েছে ফ্রান্স। একই সাথে ইউরোপীয় স্বার্থ রক্ষায় ইইউকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে ট্রাম্পের 30% শুল্ক আরোপের হুমকির বাস্তবসম্মত সমাধানের আহ্বান জানিয়েছেন জার্মানি। অর্থমন্ত্রী ক্যাথরিনা রাইকে এক বিবৃতিতে জানান, ইইউ এর কাছে এখন যে সময় আছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাস্তবসম্মত আলোচনা করতে হবে যেন সমাধানের পথ দ্রুত বের হয়। গেল 12 জুলাই 1 আগস্ট থেকে মেক্সিকো ও
ইইউ থেকে আমদানি করা পণ্যে 30% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম বাণিজ্য অংশীদার মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান। রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মগুরু, কূটনীতিক, শিক্ষাবিদ, তরুণ প্রতিনিধি এবং বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা। অনুষ্ঠানে শুরু হয় ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর শ্রদ্ধেয় ভদন্ত আনন্দ মিত্র মহাথেরোর নেতৃত্বে ত্রিপিটক পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বৌদ্ধপ্রিয় মহাথেরো, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সহ আরও অনেকে। এবারে খেলার খবর। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে চেলসি ও পিএসজি। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে বিধ্বস্ত করে ফ্রেঞ্চ ক্লাবটি, আর ফ্লুমিনেসের বিপক্ষে 2-0 গোলে জয় পায় ইংলিশ ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ জেতা লুইস এনরিকের দলের সামনে ইতিহাস গড়ার হাতছানি। আর রাত 1টায় মুখোমুখি হবে দু দল। রিপোর্ট SM আশরাফের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাতাসে আজ থাকবে উত্তেজনা। সময়ের দুই পরাশক্তির গর্ব আর গৌরবের দ্বন্দ্ব। ক্লাব বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের আর ফ্রান্সের ক্লাব। চেলসি নামবে তাদের সুগঠিত সৈন্যদল নিয়ে। রক্ষণ ভাগে জেমস চালুবাহরা, তাঁর পাশে রয়েছেন লেভি কোলউইল, তরুণ কিন্তু সাহসী। মাঝ মাঠে ছন্দ তৈরি করবেন এনজো ফার্নান্দেজ ও হুয়া পেদ্রো, একজন আর্জেন্টাইন শিল্পী, আরেকজন ব্রাজিলিয়ান বুলডোজার। আর সামনে পালমার, যিনি এক ঝলকে বদলে দিতে পারেন খেলার গতিপথ। সঙ্গে নেতো, যিনি নিঃশব্দে গোলের খোঁজে থাকেন। অন্যদিকে পিএসজি মানে গ্রামার আর গতি। সামনে রয়েছেন ওসমান দেমবেলে, যিনি মাঠে বল পেলে মনে হয় সময় থেমে গেছে। মাঝ মাঠে ফেবিয়ান রুইজ, যাকে বলা হয় আধুনিক ফুটবলের কবি। উইঙ্গারে আশরাফ হাকিমি। রক্ষণে দাঁড়িয়ে রয়েছেন মার্কুইনহোস ও ভিতিনহা, যারা নিজেদের শরীরকে ঢাল বানিয়ে রাখেন গোলপোস্টের সামনে। গোলবারে দোন্নারুমা, যার হাত যেন পাখার মতো প্রসারিত। তাই এই ম্যাচ কেবল এক ট্রফির জন্য লড়াই নয়, এটা ফুটবলকে কবিতায় রূপ দেওয়ার এক সন্ধিক্ষণ। নিউ জার্সির রাত সাক্ষী থাকবে, যেখানে ইতিহাস লেখা হবে ঘামের অক্ষরে, যন্ত্রণার ছন্দে আর গোলের উল্লাসে। কে জিতবে, চেলসির ঐতিহ্য না পিএসজির আধুনিকতা? মাঠ বলবে। রাত প্রস্তুত, ফুটবলও প্রস্তুত আরেকটি অমর রাতের জন্য। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তারেক রহমান ও দলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। এত সহজে তুড়ি বেড়ে উড়িয়ে দেওয়া যাবে না বিএনপিকে। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চায় না এনসিপি। আওয়ামী লীগের নৌকা বাতিলের দাবি, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের। জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর আশায় ডক্টর আলী রিয়াজের। জামায়াতের গণভোটের প্রস্তাব ও এনসিপির গণপরিষদ নির্বাচনের সঙ্গে একমত নয় বিএনপি। এবং প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরের বিক্ষোভ রূপ নেয় সরকার পতন আন্দোলনে। লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতি, বললেন জ্বালানি উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ।